বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দুজনের কাছে আমার প্রথমের প্রশ্ন, কারণ আমরা নানা রকমের অনিশ্চয়তা দেখতে পাচ্ছি, অভিযোগ পাল্টা অভিযোগের বন্যা বইতে দেখছি। সরকারের কথাবার্তার মধ্যেও কিছুদিন পর পর একটা বড় পরিবর্তনও আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে? নির্বাচন কি ফেব্রুয়ারিতে সবাই আশা করছে, আবার নানা মতও আছে, ভিন্ন মতও আছে। অনেকে দুরাশাও দেখছেন, অনেকে মনে করেন হলেও সেটা একটা ফার্স্ট ইলেকশন হয়তো হবে। বাট আপনারা কি মনে করেন মিস্টার গাজী মোহাম্মদ শাহজাহান? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পরিচালক জনাব জিল্লুর রহমান, সম্মানিত আইনজীবী জনাব হাসান ভাই, এবং আজকের তৃতীয় বার্তা যারা দেখছেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পটিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আসসালামু আলাইকুম। আপনি যে কথাটি বলছেন এটি খুব বিষয়টা একটি ক্ষুদ্র কথা হলেও অনেক বৃহত্তর পরিসরে বলার মতো একটা কথা। দেশ কোথায় যাচ্ছে বা ফেব্রুয়ারিতে নির্বাচন, এখানে আমি এটাকে যদি এভাবে ব্যাখ্যা করি, আমি একটি রাজনৈতিক দলের মাঠকর্মী। দেশ কোথায় যাচ্ছে সেই বিষয়টা বা ফেব্রুয়ারিতে ইলেকশন, সেই বিষয়টা, এই দুটোকে যদি একসাথে একই পরিপূরক হিসাবে আমি চিন্তা করি, আমি আমার রাজনৈতিক দলের মাঠকর্মী হিসাবে যেই দায়িত্বটা পালন করার দরকার আমরা সেই দায়িত্ব পালন করছি। এর মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে, অবস্ট্রাগল থাকতে পারে, প্রতিবন্ধকতা থাকতে পারে, কিংবা পেছনের দিক থেকে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, অনেকগুলো বিষয়ের সাথে কম্প্রোমাইজ করা হতে পারে। আমি মনে করি বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যেখানেই থাকুক না কেন, ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, বা ভালো অবস্থানে থাকুক বা অবস্থানগত দিক থেকে বাংলাদেশ সমস্যায় থাকুক, আমরা বাংলাদেশে একটা সঠিক পথে সঠিক ট্র্যাকে নিয়ে আসার জন্য প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছি। এখনও আমাদের এই চেষ্টা অব্যাহত আছে। সেই অব্যাহত চেষ্টার একটি অংশ হচ্ছে গণতান্ত্রিক একটা নির্বাচন। সেই নির্বাচন করার জন্য যা কিছু করা দরকার, যেভাবে করা দরকার আমরা সেভাবে করছি বলে মনে করি। আপনারা কারা? আমরা বলছি, আমি কথাটাকে এইভাবে যদি এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে আমরা একটা রাজনৈতিক শক্তি। আমরা সমগ্র বাংলাদেশের অবভিয়াসলি প্রতিনিধিত্ব করি না। আমরা একটা রাজনৈতিক দল, মানে দল হিসেবে শক্তি নাকি আরো অন্যান্য দলকে যুক্ত করে দল এবং রাজনৈতিক শক্তি? মানে শক্তি বলতে আমি বলছি যে অন্যান্য মিত্রদের যুক্ত করে বলছেন না বিএনপিকে আপনি? শক্তি বলতে আমি এই বিষয়টা বোঝাতে চাচ্ছি, একটি রাজনৈতিক দলের কিছু মিত্র থাকে, কিছু ফ্লোটিং মিত্র থাকে, কিছু জনগণের সমর্থক থাকে। তারা হয়তো আমাদের ব্যানার এসে মিছিল করবে না, আমাদের ব্যানার এসে সমাবেশ করবে না, ওরা আমাদের পরিপূরক শক্তি হিসাবে আমরা মনে করি। সেই হিসাবে আমি বলছি, আমরা যেই শক্তির প্রতিনিধিত্ব করি বা যেই শক্তির পক্ষে কথা বলে উচিত বলে আমরা মনে করি, সেই শক্তির প্রতিনিধি হিসাবে আমি মনে করি আমরা চেষ্টা করছি বাংলাদেশ যেখানেই থাকুক না কেন সেই বিভ্রান্তিকর বা সেই বিতর্কে না গিয়ে বাংলাদেশকে একটি সঠিক পথে সঠিক ট্র্যাকে নিয়ে আসার জন্য, যেই স্বপ্ন হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, জনপ্রতিনিধিত্বমূলক বাংলাদেশ। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনি কি দেখেন আসলে? ধন্যবাদ জিল্লু ভাই, এবং ধন্যবাদ আমার শ্রদ্ধেয় সহ-আলোচক শাহজাহান ভাইকে। দেখেন, এক দেশের একজন পেশাজীবী হিসাবে বা রাজনীতির লোক হিসাবে বলেন, ভোটার হিসাবে বলেন, এবং ভূরাজনীতির ছাত্র হিসাবে বলেন, সব জায়গা থেকে যদি আমি নিজেকে মূল্যায়ন করি, সেই জায়গা থেকে আমি বলবো যে আমি তো এই দেশে নির্বাচনের কোনো বাস্তবতা দেখি না। কারণ আমি যখন দেখি যে গণভোট আগে না জাতীয় নির্বাচন আগে, এই বিষয়ে তো ঐক্যমত এখনও হয়নি। আবার ঐক্যমত্য কমিশনের রিপোর্ট বের হওয়ার পরে দেশের প্রধান স্টেক হোল্ডার বিএনপির মহাসচিব বলছেন আমরা প্রতারিত হয়েছি। এই অনুষ্ঠানে বসে আমি নিজে বলেছিলাম যে বিএনপির নেতৃত্বের দূরদর্শিতার অভাব আছে এবং তারা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করে নাই।
এবং এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে, এবং সেই মূল্য তারা এখন দিচ্ছে। তারা প্রতারিত হয়েছে এবং তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে যে কাবিন নামায় সই করেছেন, এখন আর না বলার উপায় নেই। বিয়েতে রাজি হয়েছেন, কাবিনেও সই করেছেন, না করতে পারবেন। সুতরাং আজকে এরকম একটা অপমানজনক পরিস্থিতির মধ্যে বিএনপির মতো দলকে পড়তে হলো, তার প্রাজ্ঞ নেতৃত্বকে, এটা আমাকে ব্যথিত করে। এবং আমি মনে করি বাংলাদেশে যারা রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে ফেরত আনতে চায়, অর্থাৎ পলিটিক্সের জন্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট যারা এনশিওর করতে চায়, তাদের জন্য এটা খুব বেদনার দিন আমি মনে করি যে যাচ্ছে। এবং এই বেদনার ফলে যে রক্তক্ষরণ হবে, এই ব্লিডিংটা নট অনলি ফর বিএনপি, এই ব্লিডিং ফর দোজ পিপল হু বিলিভ ইন রুল অফ ল, হু বিলিভ ইন গুড গভর্নেন্স, যারা সুশাসনে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে এবং গণমাধ্যমের মুক্ত চলাচলে যারা বিশ্বাস করে, তাদের সকলের জন্য একটা রক্তক্ষরণের সময় আমরা পার করছি। এবং এটা এই কারণেই যে দেশের বৃহৎ পলিটিক্যাল স্টেক হোল্ডারের দূরদর্শিতা এবং দক্ষতার অভাব, এবং এর জন্য আজকে গোটা জাতিকে মূল্য দিতে হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, বহির্বিশ্বে আমাদের যে ইমেজ তৈরি হচ্ছে। আমি গত সপ্তাহে মিশরে ছিলাম, আমি চেষ্টা করেছি আমাদের সেখানকার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু ওনারা যারা বিদেশে দূতাবাসে থাকেন তারা তো প্রধান উপদেষ্টার চেয়েও বড় হয়ে যান। এবং তাদেরকে আমি একটা মেল করেছিলাম, আমি সেই মেলে লিখেছিলাম যে আমি 23 তারিখে ইজিপ্ট থেকে ঢাকায় আসব, আমি বুঝতে চাই আপনাদের সাথে যে আপনারা এখানে আমাদের জনগণের জন্য কি করছেন। তো সেই মেলের রিপ্লাই পেয়েছি আমি বাংলাদেশে আসার পরে। তো এইভাবে তো একটা ব্যুরোক্রেসি, এইভাবে একটা ফরেন মিনিস্ট্রি, এইভাবে একটা ক্যাবিনেট, এইভাবে একটা চলতে পারে না। এবং আপনি দেখেছেন যে সুপ্রিম কোর্টে তুমুল বিক্ষোভ হয়েছে সাধারণ আইনজীবীরা, যখন আইন উপদেষ্টা বলছেন যে কেন এত জামিন দেওয়া হচ্ছে, অথচ আইনজীবীরা বলছেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো বিচারক উচ্চ আদালতে তার বিচারিক কাজের বেলায় সম্পূর্ণ স্বাধীন, এবং তাকে যদি চ্যালেঞ্জ করতে হয় সেটা চ্যালেঞ্জ করার জন্য একটা বিধান রয়েছে, আপিল করার সুযোগ রয়েছে, এবং সেটা করতে হবে। মন্ত্রীরা এসে জুডিশিয়ারিকে বা মন্ত্রী পদমর্যাদা কেউ এসে বিচার ব্যবস্থাকে আঘাত করতে পারে না। এবং জনাব আসিফ নজরুলদের বিরুদ্ধে অনেক মামলা তখন আগে হয়েছিল আওয়ামী লীগের আমলে, তখন কিন্তু সেখানেও কিন্তু জামিনের জন্য আমরাই গিয়েছি। তো ফলে আজকে দেখেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটা যেমন একদিকে হচ্ছে, অর্থাৎ যারা আজকে উপদেষ্টা হয়েছেন তাদের দম্ভ আমরা দেখতে পাচ্ছি, এবং তারা বাংলাদেশটাকে একটা ল্যাবরেটরিতে পরিণত করেছেন। এবং জনাব আলী রিয়াজ, যার সঙ্গে একাধিক মিটিংয়ে আমার জাতীয় ঐক্যমত্য কমিশনে যাওয়ার সুযোগ হয়েছে, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা আসলে কি ঐক্যমত্য করতে চান, আপনাদের ঐক্যমত্যটা আসলে কি, এটা কি কোনো ডক্ট্রিনেশন নাকি কমন মিনিমাম প্রোগ্রামে আপনাদের ইউনিটি ফর এ ক্রেডিবল ইলেকশন? ওনারা কিন্তু সেটা ফয়সলা করতে পারেননি, যে কারণে আজকে উপদেষ্টাদের এরকম দায়িত্বহীন মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, এবং একটা অস্থিরতা, তারা নিজেরাও জানেন না তাদের ট্রেন কোথায় গিয়ে ঠেকবে। বলা হচ্ছে সেফ এক্সিটের কথা, সেফ এক্সিট কিভাবে হবে এটাও আমরা জানি না। আমাদের পার্শ্ববর্তী জিওপলিটিক্যাল প্রেশারও আমরা দেখতে পাচ্ছি, নানা ধরনের এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি, অনেক আশঙ্কার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এত আশঙ্কা থাকলে ইলেকশনটা হবে কিভাবে? তারপরেও আমি দেখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব খুব সদম্ভে উনি বলছেন অনেক কথা, কিন্তু যেহেতু এখন এই সরকার জবাবদিহিতার আওতায় নেই। কিছুদিন আগ পর্যন্ত তো এটাই তারা বলছিলেন যে একদিনও নির্বাচন পেছানো না, কোনো শক্তি, পৃথিবীর কোনো শক্তি সেটা পারবে না। কিন্তু এখন প্রধান উপদেষ্টা যখন বলেন যে একটা বড় আঘাত আসতে পারে, এই নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, তার মানে কি? তার চ্যালেঞ্জটা দু ধরনের হতে পারে, চ্যালেঞ্জ ফ্রম ইনসাইডার, চ্যালেঞ্জ ফ্রম আউটসাইডার। ইনসাইডার কারা? এখন ইনসাইডার হলো এনসিপি, জামাত এবং বিএনপি। এইখানে যদি হারমোনিটা না হয়, সম্প্রীতির জায়গাটা প্রতিষ্ঠিত না হয়, একে অপরের দ্বারা প্রতারিত হয়ে যান, তাহলে আঘাত তো এখান থেকেই আসা স্বাভাবিক। আর নির্বাচন বিলম্ব আমাকে দেখতে হবে লজিক্যালি। জামাত এবং বিএনপির মধ্যে আপনি কি ধরনের সম্প্রীতি প্রত্যাশা করেন? জামাত এবং বিএনপির মধ্যে, যদিও তারা আগে অ্যালায়েন্স করেছেন, কিন্তু এখন গত কয়েক বছর ধরে তো তারা একটা দূরত্ব মেনটেন করছেন, এবং তাদের মধ্যে অনেক, জামাতের তো দীর্ঘকাল একটা আইডেন্টিটি ক্রাইসিস ছিল। তারা এখন সুযোগ পেয়েছে যে তাদের আইডেন্টিটি এস্টাবলিশ করার, এবং সেই আইডেন্টিটি বিএনপির সঙ্গে থাকলে সেটা থাকে না। ফলে এই অনুকূল পরিবেশে তারা তাদের আইডেন্টিটি প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তারা করবে,
এটাই তাদের দূরদর্শিতা, এটাই তাদের দক্ষতা। এবং আমি বলবো যে জামাত খুব দক্ষতার সাথে তার যে স্টেক সেটা সে আদায় করে নিচ্ছে। এবং বিএনপি এই জায়গাতে জামাতের ক্রীড়নকে পরিণত হয়েছে আমি বলবো। ফলে এখানে বিএনপি আর জামাতের সম্প্রীতি আমি প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি টলারেন্স, কতটুকু জায়গা থেকে কতটুকু কে কথাকে টলারেট করবে। এবং সেই টলারেটের জায়গাটা হলো ইলেকশনটা হওয়ার জন্য, অর্থাৎ বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার জন্য আমরা যেটা কথা প্রায়ই বলে থাকি যে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কোন কোন জায়গায় জামাত বিএনপি একমত হতে পারে। নিশ্চয়ই ইসলামী হুকুমাত আল্লাহর আইন কায়েমে বিএনপি একমত হবে না, শরিয়া রাষ্ট্র কায়েমের সাথে একমত হবে না, আবার বিএনপি যে ধরনের 31 দফা চায় সেটার সাথে জামাত একমত হবে না। তো এই যে বাইপোলার সিচুয়েশন, এই সিচুয়েশনে একটা কমন মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল, যেটা জাতীয় ঐকমত্য কমিশন করতে ব্যর্থ হয়েছে। আমি জিল্লু ভাইকে প্রথমেই যে কথাটা বলছি, উনি যখন আমাকে প্রশ্ন করেছেন আমি তখন নিজেকে ডিফাইন করছি এভাবে, আমি বিএনপি নামক একটি রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করি, ওই শক্তির মাঠকর্মী হিসাবে পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি এখানে কোনো উপদেষ্টা পরিষদকে রিপ্রেজেন্ট করছি না, কিংবা বাংলাদেশ গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছি না। আপনি বাংলাদেশ গভর্নমেন্টের বা উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন সেগুলো ঠিক কি বেঠিক, সেগুলো কি রাইট ট্র্যাক না রং ট্র্যাকে, সেই বিষয়ে বিতর্কে আমি যাব না এবং আমার জন্য সমীচীন নয়, যেহেতু আমি ওই পক্ষের প্রতিনিধিত্ব করছি না। আপনি কথার প্রেক্ষিতে বলছেন বিএনপি নেতৃত্বের দূরদর্শিতার অভাব, প্রজ্ঞার অভাব এবং জামাতের সাথে বিএনপির সখ্যতার একটা বিষয় সম্মানিত উপস্থাপক পরিচালক সাহেব তুলেছেন, সেই বিষয়ে বলেছেন। আমি সেখানে স্পষ্টভাবে নিজেকে ডিফাইন করে যেই কথাটি বলছি, বিএনপি নেতৃত্বের দূরদর্শিতার অভাব মোটেই নয়। বিএনপি জনগণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মনে করেছে একটি ক্রেডিবল ইনক্লুসিভ একটা ইলেকশন দরকার। সেই ইলেকশনটা করার জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই বিএনপি তার রোল প্লে করেছে, এখনও করছে। জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, নিউক্লিয়াস হচ্ছে ইলেকশনটাকে মাথায় রাখছে। সেখানে বিএনপির স্বাক্ষরের পৃষ্ঠা বদলিয়ে ফেলা হোক বা বিএনপির নোট অফ ডিসেন্ট সেখানে উপস্থাপিত না হোক, বা বিএনপি যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো ঐক্যমত্য কমিশনের রূপরেখাতে না আসুক, সেটা বিএনপির দোষ নয়। বিএনপি বলছে আমরা এটা চেয়েছি, আমরা গণভোট আগে চাইনি, আগেও যে স্ট্যান্ড করে যেই কথাটা বলেছে এখনও বলছে এই কথাটা। আমরা মনে করেছি গণভোট আগে দেওয়ার বা গণভোটের শব্দটা এনে জাতীয় সংসদের সাথে সংবিধান সংস্কার পরিষদ একটি শব্দ হোক, কিংবা যেই 48 একটা কন্ডিশনের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি করা হোক, সেই বিষয়টি বিএনপি মনে করছে একটা ইলেকশনকে পেছনে নিয়ে যাওয়ার কিংবা ইলেকশন না করার এটা পায় তারা। আমি মনে করি সেটা দিন দিন জনগণের কাছে, আপনাদের কাছে, আপনারা যারা পেশাজীবী আছেন বা যারা অন্য যেভাবে আছেন, আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে বিএনপি যে কথাটা বলেছে সেই কথাটা সঠিক বলে প্রমাণিত হচ্ছে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আমি মনে করি বিএনপি রাইট ট্র্যাকে আছে। বিএনপি অত্যন্ত, কিন্তু বিএনপিকে তো আমরা দেখলাম খুবই কম্প্রোমাইজ করে চলছে সরকারের সঙ্গে, এবং বিশেষ করে গত জুন মাসের পর থেকে বিএনপি এর আগে সরকারের অনেক সমালোচনা করেছে, নির্বাচনের একটা দাবিতে অনড় ছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। বিএনপি দুজন উপদেষ্টার পদত্যাগ দাবি করলো, কিন্তু জুনের পর থেকে দেখছে যে বিএনপির নেতৃবৃন্দ যতটা প্রয়োজনীয় না তার চাইতেও বেশি সরকারের প্রশংসা করছে এবং সরকারের সঙ্গেই আছে। মানে এমন একটা ভাব যে বিএনপি আর সরকারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু আজকে বিএনপিকে সে বলতে হচ্ছে যে বিএনপি প্রতারিত হয়েছে, জনগণ প্রতারিত। এবং আজকে বিএনপি বলছে যে জামাত, সরকার, এনসিপি এরা একটা চক্র। কিন্তু এটা তো অনেকেই আগে বলছিল এবং বিএনপিও খানিকটা আগে বলছিল। হঠাৎ করে তো বিএনপিকে আমরা দেখলাম একেবারে 360 ডিগ্রি ঘুরে গেল। এখন আবার একেবারে যখন নির্বাচন কাছাকাছি চলে এসেছে, যদিও কোনো লক্ষণ সেই অর্থে নেই, কথার ফুলঝুরি ছাড়া, তখন বিএনপি এসে এটা উপলব্ধি করলো। এবং যখন বাকিরা এই যে মিস্টার হাসান তারিক চৌধুরী যেটা বললেন যে
এমন একটা দল, তার এমন একজন নেতা, তিনিও এখন বলছেন যে বিএনপি না করার কোনো সুযোগ নেই, বিয়েতে রাজি হয়েছে, কাবিনে সই করেছে, কাবিনে সই মানে জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমি যে বিষয়টা আগে বলছি এখনও বলছি, বিএনপির মাথায় আছে নির্বাচন। বিএনপি ইভেন ফ্যাসিস্ট সরকারের সময়ও বিএনপি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন সংগ্রাম দেশ কি সুষ্ঠু নির্বাচনের দিকে এগুচ্ছে যদি ফেব্রুয়ারিতে আমি নির্বাচন মনে হয়? করি এগুচ্ছে না। সুষ্ঠু আমি এই কথাটা বারবার বলছি, নির্বাচনের দিকে এগুচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু নির্বাচনের তো অনেকগুলো সুষ্ঠু শর্ত আছে, নির্বাচন সেই হবে কি হবে না সেই বিষয়ে সেই বিতর্কে নয়। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করেছি এবং এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা চেষ্টা করেছি সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু সরকারকে সহযোগিতা করা দরকার ততটুকু আমরা সহযোগিতা করছি এবং করতেছি। আপনি যেটা বললেন যে ইউটার্ন নিল কেন, ইউটার্ন নেওয়ার বিষয় সেটা নয়। এতদিন ছিল একটা আলোচনার পর্যায়ে আমরা আমাদের স্ট্যান্ড থেকে আমরা অ্যাকচুয়ালও যাইনি। আমরা সেই স্ট্যান্ডে থেকে আমরা ঐকমত্য কমিশনকে সহযোগিতা করেছি এবং আমরা চেষ্টা করেছি ঐকমত্য কমিশনের রিপোর্টটি এবং তাদের কাজটা যেন নির্বাচনের পরিপূরক হয়, সার্বভৌম জাতীয় সংসদ সৃষ্টির পরিপূরক হয়, সেই বিষয়টা আমরা করেছি। এখন সেখান থেকে যদি সরকার সরে যায়, সরকার যদি সেটার দায়িত্ব বিএনপি নয়, বিএনপির সাথে সাথে স্পষ্টভাবে বলেছে আমাদের এই কথাগুলো প্রতিফলিত হয়নি। বিএনপি তখন নির্বাচনকে মুখ্য মনে করেছে বলেই, নির্বাচনকে প্রধান লক্ষ্য মনে করেছে বলে বিএনপি যখন মনে করেছে ঐকমত্য কমিশনের এই রিপোর্টটা নির্বাচনের পথে প্রতিবন্ধকতা হতে পারে বা কিছু বিষয়গুলো নির্বাচন সামনে আসার পথে অন্তরায় সৃষ্টি হতে পারে, বিএনপির সাথে সাথে স্ট্যান্ড নিয়েছে। আমি শুধু এই কথাটা হাইলাইট করতে চাই, এই কথাটা স্পষ্টভাবে বোঝাতে চাই, আমরা আগেও যেই কথা বলেছি এখনও সেই কথা বলছি, ইনশাল্লাহ পরেও সেই কথা বলবো এবং সেটা মাথায় রেখে আমরা বলছি। এবং সেই নির্বাচনের জন্য আমাদের কার্যক্রম কখনো মনে হবে আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা কখনো মনে হবে সরকারের সমালোচনা করছি, কিন্তু মূল লক্ষ্য একটাই, একটা সার্বভৌম সংসদ এই দেশে প্রতিষ্ঠা করা। বরঞ্চ আমাদের, আপনি যাদের কথা বললেন তারাই বারবার স্ট্যান্ড তারাই পরিবর্তন করছে, কখনো স্বাক্ষর করবে না, কখনো বলছে গণভোট এই দিন হতে হবে, বা আবার নতুন করে আরেকটা শব্দ সৃষ্টি হলো অটো প্রমোশনের মাধ্যমে। তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন তো প্রতীকও একটা নতুন, মানে একটা দলের দাবির প্রেক্ষিতে আপনারা তারপরও কিভাবে মনে করেন যে নির্বাচন কমিশন যে ফেয়ার ইলেকশন করবে? এই কথাটা বারবার বোঝাতে চাচ্ছি যে আমরা মনে করছি না, আমরা একটা দলের দাবির প্রেক্ষিতে একটা প্রতীককে তারা পরিবর্তন করেছে, একটু মডিফাই করে একটা প্রতীককে নিয়ে আসলো। আমরা মনে করা একটা, আমরা চাওয়া একটা, আমরা মনে করছি না, আমরা চাচ্ছি সেটা। আমরা বলছি না ওরা এটা করে নাই, ওরা করেছে। আমরা চাচ্ছি, আমাদের চাওয়াটা আমরা এক্সপ্লেইন করতেছি। মনে করার বিষয়টা হচ্ছে আমরা এই সরকারকে সুষ্ঠু নির্বাচন দেবে বিশ্বাস করাতে চাচ্ছি। আমরা চাচ্ছি এই সরকারের মধ্যে দেশে একটা ইনস্টেবল গভর্নমেন্ট না আসে, এই সরকারের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য এই সরকারকে যতটুকু প্রয়োজন ততটুকু সহায়তা করছি। আপনি যেটা বলছেন বা জিল্লুর ভাই যেটা বুঝাতে চাইলো, আমরা কিন্তু আমাদের স্ট্যান্ড থেকে সরি নাই। ওরা যেমন আজকে কথা তো দেখলে, আমরা রেকর্ড বুক দেখলে তো মানে কথা তো আপনাদের চেঞ্জ হয়েছে, সেটা তো অস্বীকার করতে পারবেন না। আমরা যেমন এই জিনিসটা আমরা শুনি নাই, গত 2 দিন ধরে আমরা শুনতেছি যদি 270 দিনের মধ্যে সংসদ অধিবেশনে যেটা পাস না হয় সেটা অটো পাস হয়ে যাবে, এই কথাটা আগে আসেনি। তা আমরা কখনো জানতাম না এই কথাটা আসবে। এই ধরনের বিষয়গুলো নতুন, আমরা সাথে সাথে এটার উপর আমাদের রিয়াকশান দিয়েছি। আমি যেই বিষয়টা আগেও বলেছি এখনও বলতে চাচ্ছি, বিএনপি চাই, কিন্তু একটা সরকার কি করতে পারবে না, তার পলিটিক্যাল অ্যাটিটিউড কি, তার মাইন্ডসেট কি, তার ঘনিষ্ঠ কারা, এগুলো বুঝতে এত সময় লাগবে কেন? এগুলো আপনারা বুঝতে পারেন না, কিন্তু বাকি সবাই অনেক ইন্ডিভিজুয়াল, আমি যদি এখন নামও মেনশন করতে চাই, নামও পড়তে পারি, ইভেন হাসান তারিক চৌধুরী নিজে যে কথা বললেন তার নিজের কথা মানে স্মরণ করে, বিএনপির মতো এত বড় একটা দল। আমি আপনার সাথে এই বিষয়ে বিনয়ের সাথে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা নিজে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে চাই না।
যে কোনো কেউ বা এটা তো প্রতিপক্ষের বিষয় না, প্রতিপক্ষের বিষয় আমরা বিষয় না। স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আমরা সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে চাই না। আমরা সরকারের যেই কাজটা প্রয়োজন নয়, যেই কাজটা সরকারের দরকার নেই, যেই কাজটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নয়, আমরা সেটার সমালোচনা করতে চাই, সেটাকে রাইট ট্র্যাকে নিয়ে আসতে চাই। আমরা প্রতিপক্ষ হিসাবে কাজ করতে চাই না, কারণ আমরা মনে করি আপনি যে বলছেন জিও পলিটিক্যাল প্রেশার, সেটা থাকতে পারে এই দেশে। সেটার জন্য আমরাও সন্দিহান, আমরাও সতর্ক, সমগ্র বাংলাদেশের মানুষ সতর্ক। তারপর এর সাথে আরও অনেক বিষয় আছে, যার একটা ফ্যাসিস্ট গ্রুপ এই দেশে 15 থেকে 17 বছর দেশ শাসন করেছিল, তাদের তো একটা বিষয় আছে। অনেকগুলো বিষয় থেকে যেন আবার দেশ একটা অনিশ্চয়তার মধ্যে না যায়, আবার দেশ একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে না যায়, আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা সরকারের প্রতিপক্ষও হতে চাই না। আমরা সরকারকে সহযোগিতা করে রাইট ট্র্যাকে এনে একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই। সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না সেই বিতর্ক অনেক বড় বিতর্ক। আমি কালকের কথা বলতে পারি না, ফেব্রুয়ারির কথা বলতে পারি না। অশনি সংকেত আপনি যেমন দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। আজকে আপনি যেটা বলছেন জিল্লু ভাই, কথাটা সত্য, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আমরা এই ধরনের কথা শুনতেছি। আমরাও সেটাকে অশনি সংকেত মনে করছি না নয়, আমরা চাচ্ছি সেই অশনি সংকেত মোকাবেলার জন্য সরকার যথেষ্ট শক্তিশালী হোক এবং ঐকমত্য কমিশনে যেই বিষয়গুলো আলোচিত হয়ে সর্বসম্মত যে বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছে, সেভাবে ঐকমত্য কমিশন যেই রূপরেখা দিয়েছে সেইভাবেই দেশ এগিয়ে যাক এবং সেটা পাশ করার জন্য যেটা দরকার সেটাই করুক। হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ শাহজাহান ভাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, সেটা হলো কনক্লুশন বলে তো একটা শব্দ আমরা জানি আছে। এই ঐকমত্য কমিশনের কনক্লুশনটা বিএনপি কি লিখেছে? লিখেছে প্রতারণা, এক শব্দে প্রকাশিত। জাতীয় ঐকমত্য কমিশন কনক্লুসিভলি প্রতারণা। তাহলে এই যে ফরেন সার্ভিস একাডেমিতে যে মিটিংয়ে আমিও গিয়েছি বোঝার জন্য, এবং আমার কাছে মনে হয়েছে যে ওখানে যারা বসেছিলেন তারা ইন দ্য নেম অফ ন্যাশনাল কনসেনসাস, তারা কনসেনসাস তৈরি করতে চান নাই, তারা জলটাকে ঘোলা করেছেন। এবং এর পেছনে যে নির্বাচন না করার যে দুরভিসন্ধি ছিল সেটি আজকে কিন্তু প্রকাশিত। এবং আপনি দেখেন আমাদের দেশের সংবিধান তো এখনো বহাল আছে, এই সংবিধান তো স্থগিত করা হয়নি। আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, যখন কনস্টিটিউশন এক্সিস্ট করে ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য কনস্টিটিউশনাল আর্টিকেলস। আমাদের কনস্টিটিউশনে গণভোট এর কথা আছে, কিভাবে আসলো? আমাদের অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে, যেটা হাইকোর্ট রায় দিয়েছে রিসেন্টলি, যেটা প্রেসিডেন্ট জিয়া করেছিল, পরে আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ যেটা সরিয়ে সেটা তো আবার রিইনস্টেট হলো। এই রিইনস্টেট হওয়া যে রেফারেন্ডামের বিধান, সেটা ইনক্লুশন কোন পদ্ধতিতে হবে সেটা কিন্তু আমাদের একটা আইনি পদ্ধতি আছে। সেটা কি? কামিং পার্লামেন্ট উইল ইনক্লুড দিস প্রভিশন আনটিল এন্ড আনলেস পার্লামেন্টে পাস হওয়া বিষয় আসলে গণভোটে যাবে। তাহলে আপনি দেখেন আমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞানীরা, দুই একজন রাষ্ট্রবিজ্ঞানী যারা ফরেন সার্ভিস একাডেমিতে বসে নয়া নয়া ডক্ট্রিন তত্ত্ব আমাদেরকে দিলেন যে জুলাই সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করার কথা। এইটার সাথে মিলিটারি প্রোক্লামেশনের কি ডিফারেন্স? আমি যদি লিগালি কোশ্চেন করি যে এই যে আদেশ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, হোয়াট ডাজ ইট মিন? এটা একটা অর্ডার টুয়ার্ডস দ্য পার্লামেন্ট। পার্লামেন্টকে কি কেউ আদেশ দান করে একটা সার্বভৌম ডেমোক্রেসিতে? আপনি ইংল্যান্ডে যান, গো টু ইংল্যান্ড, গো টু পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, সেখানে কি কোনো রাষ্ট্রপতি কোনো আদেশ দিয়ে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করতে পারবে? ইন এনি কেস, ইন এনি সিচুয়েশন? তাহলে আপনি একজন যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা রুল অফ লতে বিশ্বাস করে, যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, ইফ ইউ আর এ ডেমোক্রেট, ইফ ইউ বিলিভ ইন স্ট্যাবিলিটি, ইফ ইউ বিলিভ ইন ডেভেলপমেন্ট, আপনি এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না, আপনি কনসাস সিটিজেন হিসেবে এটাকে অ্যাড্রেস করা উচিত ছিল বিএনপি। দে ফেইলড, এটা তারা করে নাই এবং তারা আনকন্ডিশনাল কম্প্রোমাইজ করেছে। এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রতি তো আমারও ম্যান্ডেট ছিল, এই গভর্নমেন্ট যখন ফর্ম করে ইন্টারিম, গোটা জাতির ম্যান্ডেট ছিল এবং এট দ্য সেম টাইম গোটা জাতি এটাও বলেছিল ইউ আর দ্য ট্রাস্টি, আমরা আপনাদেরকে ট্রাস্টি হিসেবে দিয়েছি, আপনি যারা, আমরা যারা বেনিফিশিয়ারি,
পিপল আর দ্য বেনিফিশিয়ারি অফ দিস ট্রাস্ট। আমরা বেনিফিশিয়ারিরা আপনাদের উপরে নজর রাখছি। আপনারা অভ্যুত্থানের যে মূল চেতনা, আইনের শাসন, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ, এখান থেকে সরে যাবেন না। কিন্তু মেধা, কোটা নয় মেধা, এই জায়গায় থাকবেন। থেকেছে কি? অর্থাৎ আমি একটা যে কোনো মুভমেন্টের তো একটা প্রোক্লেমেশন থাকে, ইমপ্লাইড, যেটা যদিও এখানে কোনো জুলাই ঘোষণাপত্র ছাড়াই এটা হয়েছে, কিন্তু যে কোনো মুভমেন্টের একটা স্বঘোষিত বা ইমপ্লাইড বা অন্তর্নিহিত একটা ঘোষণা থাকে। সেটা কি? সেটা আমরা জানি, গণতন্ত্র প্রতিষ্ঠা। ছিল কি? একটা বিশ্বাসযোগ্য নির্বাচন। ছিল কি? কোটা নয় মেধা, কোনো ধরনের কোটা নয়, বিএনপি কোটা বা এনসিপি কোটা নয়, মেধা, অনলি মেধা। এবং একই সঙ্গে ছিল হলো দুর্নীতির বিরুদ্ধে একটা সিরিয়াস ড্রাইভের কথা ছিল। কিন্তু আজকে দেখেন দুর্নীতির আলোচনা সব কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু দুর্নীতি নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই। দুর্নীতির স্থান দখল করেছে চাঁদাবাজি। চাঁদা দিলে দুর্নীতি জায়েজ, চাঁদা দিলে অনেক কিছু হয়ে যাচ্ছে। এবং কারা কারা মানি লন্ডাররা কীভাবে বেরিয়ে যাচ্ছে সেগুলো নিউজ এখন আসছে। এই তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। তাহলে আমরা যারা বেনিফিশিয়ারি অভ্যুত্থানের বা এই গভর্নমেন্টের নামক ট্রাস্টের আমরা যারা বেনিফিশিয়ারি, আমরা তো ভিজিল্যান্ট, আমাদের নজরদারি আছে। সেই নজরদারির জায়গা থেকে আমি কেন সমালোচনা করতে পারবো না এই গভর্নমেন্টের? সে অধিকার আমি রাখি। এই গভর্নমেন্টকে সমালোচনার ঊর্ধ্বে। বিএনপি বারবার বলেছে আমরা সমালোচনা করতে চাই না, আমরা বিরোধিতা করতে চাই না। সমালোচনা আর বিরোধিতা এক জিনিস নয়। বিএনপি যখন বলেছিল দুইজন উপদেষ্টাকে সরান, এটা কি বিরোধিতা ছিল না? বিএনপি যখন বলেছিল যে এটা করতে পারবেন না, এটা বিরোধিতা ছিল না? কিন্তু সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপরন্ত সেই বিতর্কিত উপদেষ্টাকে সাথে নিয়ে বিএনপি মিটিং করেছে লন্ডনে এবং বাংলাদেশে। তাহলে এই যে অপমানজনক সারেন্ডার, পলিটিক্যাল সারেন্ডার, এই পলিটিক্যাল সারেন্ডারের জন্য পে করছে কারা? বিএনপির অগণিত কর্মী, বিএনপির সাধারণ সমর্থক যারা, তারা। ফলে বিএনপি তো নেতাদের কাছে বন্দী না, কর্মীদের এখানে একটা রোল আছে। সেই কর্মীরা আজকে হতাশ। আমি বিএনপি করি না, কিন্তু আমি তো বিএনপি কর্মীদের কথাবার্তা শুনি। তারা যেই বিএনপি দেখতে চায় সেই বিএনপি তো তারা দেখতে পাচ্ছে না। আমি বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী। আমার অবস্থান আরও এক ধাপ সামনে। আমি মনে করি যে একটা বৈষম্যহীন, একটা ক্রেডিবল কিছু হওয়ার জন্য আর অনেক কিছু প্রিকন্ডিশন আছে। এবং এই জুলাই অভ্যুত্থানটা বেহাত হয়ে গিয়েছে। যে হাতে থাকার দরকার ছিল সেখানে নাই। সেটা একজন বামপন্থী চিন্তার লোক হিসাবে আমি এটা মনে করি। তো সে কারণে আমি যেটা বলতে চাই, আজকে বিএনপি যদি এই কথা বলে যে আমরা বিরোধিতা করতে চাই না, এটা আত্মঘাতী হবে। কারণ পলিটিক্সে আপনি মনে রাখবেন, আপনি আমার অনেক সিনিয়র, আমি আপনাকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই। আপনি জানেন শক্তি, বুদ্ধি এবং যুক্তি, এই তিন জিনিসে যে শ্রেষ্ঠ রাজনীতিতে সেই হবে শ্রেষ্ঠ। শক্তি, বুদ্ধি এবং যুক্তি। জি, আমি একটা বিষয় খুব পরিষ্কার হতে পারছি না। আপনি বিএনপির সাথে সরকারকে একসাথে গুলি, আমি সেই কথা না, এখানে একটা জিনিস ক্লিয়ার করি। মানে উনিও যেটা বলেছেন বা আমিও যে প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে ঐতিহাসিক কারণে বা একটা বিশেষ সময়ে বিএনপির উপরে একটা দায়িত্ব এসে পড়েছিল। অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না, অ্যালায়েন্সও ছিল না, তখন সবাই প্রত্যাশা করেছে যে বিএনপি ঐতিহাসিক দায়িত্বটা পালন করুক। কিন্তু বিএনপির সেখানে মিস্টার হাসান তারিক চৌধুরীর ভাষায় দূরদৃষ্টির অভাবে বিএনপি আত্মঘাতী একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে এবং তার ফলাফল এখন দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে এসে তাকে বলতে হচ্ছে যে তারা প্রতারিত। আমি আপনাকে বলছি, মানে বিএনপির যে দায়িত্বটা পালন করা উচিত ছিল, সবার প্রত্যাশা ছিল, সমর্থন ছিল, সেটা বিএনপি করতে ব্যর্থ হয়েছে। আমি আপনার সাথে বিনয়ের সাথে এটা দ্বিমত করছি এবং আপনাকে আমি যে কথাটা বারবার বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপির সাথে সরকারকে একই সাথে একই ট্র্যাকে গুলিয়ে ফেলছেন। বিএনপি এর সরকার এক নয়, বিএনপি এখন সরকারে নেই। বিএনপি সরকারের, আমি প্রথমে স্পষ্ট করতে চাই, সরকারের কাছে যতটুকু সহযোগিতা করা দরকার নির্বাচনের প্রশ্নে সেই সহযোগিতা বিএনপি করছে। যেমন আপনি বললেন, বিএনপি তো এটাকে জুলাই সনদকে একটা 3 জোটের রূপরেখা যেরকম ছিল এরকম রূপরেখার মতো করতে চেয়েছে। বিএনপি সার্বভৌম প্রক্লেমেশনের মাধ্যমে একটা আদেশ হতে পারে। বিএনপি সবসময় বলেছে এই আদেশটা সংসদে পাশ হতে হবে এবং এটার আইনি ভিত্তি আগে দিতে হবে, এটার গণভোট আগে করে এইটাকে
ইয়ে করে সংসদের সাথে একটা প্যারালাল সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এই বিষয়গুলোতে বিএনপির কখনো বলেনি, এখনো বলছে না, ভবিষ্যতেও কখনো বলবে না। বিএনপি চেয়েছে, আপনি যে কথাটা বলছেন রেফারেন্ডাম যদি প্রয়োজন হয়, রেফারেন্ডাম তো সংবিধানে সন্নিবেশিত করেছিল প্রেসিডেন্ট জিয়া, পরে আওয়ামী লীগ বাদ দিল, আপনি জানেন, পরে আবার হাইকোর্টের রায়ে পুনঃস্থাপিত হলো। তো বিএনপি চেয়েছে রেফারেন্ডামের মাধ্যমে হোক, যেভাবে হোক, যেটাই একটা রূপরেখার মাধ্যমে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়, এটাকে আপনি যেভাবে বলেন, জুলাই সনদ বলেন, একটা রূপরেখা বলেন, সবার একটা ঐকমত্য বলেন, বিএনপি চেয়েছে সংসদের মাধ্যমে এইটা পাশ হবে, তখন এটা আইনে পরিণত হবে। তা আপনি যে কথাটা বলছেন, আমিও তো একই কথা বলছি, এবং আমি মনে করি দেশের অধিকাংশ জনগণও একই কথা বলছে। এখানে বিতর্কটা কোথায়? বিতর্কটা হচ্ছে বিএনপি আজকে বলছে সরকার কর্তৃক প্রতারিত হয়েছে, বা বিএনপি আজকে বলছে সরকারকে অসহযোগিতা করবে, এই কথা বলে না, এই বিষয়গুলো সমালোচনা করছে। আমি বারবার কথাটা বলতে চাচ্ছি, যতক্ষণ সরকার বলবে নির্বাচনের প্রশ্নে সরকার অটল আছে, বা নির্বাচনের পক্ষে সরকারের কাজগুলো হবে, সেই বিষয়টি বিএনপি তার পক্ষে থাকবে। যেই মুহূর্তে দেখবে যে এমন একটা বিষয় সৃষ্টি হচ্ছে, এমন একটা ঘটনা ঘটছে, বা এমন কিছু অবস্থার সৃষ্টি হচ্ছে, যেই অবস্থাটা নির্বাচনের পথে প্রতিবন্ধকতা হতে পারে, বিএনপির সাথে সাথে। আমি বিনয়ের সাথে আপনাকে জানতে চাই যে এই জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, ডু ইউ থিঙ্ক অ্যাজ ইট ইজ, যেটা আমাদের সামনে এখন এসেছে, এটা দিয়ে নির্বাচন করা সম্ভব, নির্বাচনের পথে আগানো সম্ভব? ইয়েস অর নো? আমি সেটা জানতে চাচ্ছি। ক্লিয়ার একটা কথা বলেছেন, আমি আপনাকে ইয়েস অর নো কথাটা বলবো। সেই কারণে আমরা যেই কথাটা বলছি, আমি যেখান থেকে যেই কথাটা বলছিলাম, নির্বাচনের প্রশ্নে যতটুকু সহযোগিতা করা দরকার, যতটুকু পক্ষে কথা বলা দরকার, বিএনপি অতটুকুই বলছে, অতটুকুই বলবে, এর বাইরে কিছু নয়। সরকারের দৈনন্দিন কাজ হোক, বা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ল্যাকিংস হোক, যেটা বিষয় হোক, সেইগুলোর রিপ্রেজেন্ট তো বিএনপি করছে না, সেগুলোর ব্লেসিং কিংবা ব্লেম কোনোটাই বিএনপির শোল্ডারে নেবে না। আপনি যেটা বলছেন সংবিধান সংস্কার পরিষদকে রেখে বা জুলাই সনদকে রেখে নির্বাচন সম্ভব কিনা, আমরা তো এই কথাটা স্পষ্ট বলেছি। আমরা গণভোটের ইলেকশনের দিন কেন চাচ্ছি? আমরা ইলেকশনের দিন এই কারণে চাচ্ছি। আমরা তো এখন আপনারা তো পরিষ্কার করে এই যে গণভোট চাচ্ছেন, এটা কি কোনো ফিজিবল জিনিস? আপনি গণভোট ইলেকশনের দিন চাচ্ছেন, এই যে 44টা বিষয় করেন, 48টা বিষয়, এই যে আপনারা এতগুলো দল, মানে 18টা আর 5টা মতো 25টা দল, এর বাইরে তো নিবন্ধিত দলই আছে বাইরে 30টা, আমি সব দলের কথা বাদ দিলাম। আপনি তো জোর গলায় বলতে পারবেন না যে আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেন, জামাতও বলতে পারবেন। আপনি শুরুতে বলছিলেন আমার 48টার মধ্যে ধরেন 8টা বিষয় আপত্তি আছে একজন নাগরিক হিসেবে, আমি কিভাবে ভোট দিব? আমি ইয়েসও দিতে পারবো না, নো দিতে পারবো না। এটা তো টেকনিক্যাল ইস্যু, কিন্তু আপনার দল তো সেটা বলছে না। আপনার দল বাকিদের সঙ্গে মিলে শুধু নভেম্বর না ফেব্রুয়ারি, এই বিতর্কের মধ্যে। এক্সিলেন্ট, আপনি একটা কথা বলেছেন, মানে আপনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন কিংবা বলতে চেয়েছেন, আমি এটা আমার মনে হয়। আর এই 48টা বিষয় বাংলাদেশের এই 12 কোটি ভোটারকে বোঝানো, তাদের মাথায় ঢোকানো এত সহজ। আপনি যেটা বলছেন সেটা আমি বিষয়টা বুঝতে পেরেছি, কারণ বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে, যেহেতু একটা নির্বাচন চাচ্ছে, নির্বাচনের দিন সেই জন্য যা খুশি কম্প্রোমাইজ করতে হবে। না, আপনি যা খুশি কম্প্রোমাইজ, নির্বাচনটা কি হবে সেটাও বিএনপি শিওর না। এটা কি অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, পার্টিসিপেটরি হবে, ইনক্লুসিভ হবে, পিসফুল হবে, শিওর না বিএনপি। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, গণভোটের বিষয়টা বিএনপি কখনো, আপনাকে বুঝতে হবে, একটা নেপথ্য বিষয়, একটা চোখের ভাষা, একটা বডির ভাষা। বিএনপি কখনো সংসদ নির্বাচনের সাথে গণভোটের নির্বাচনকে একসাথে একই সুরে একই দিনে বলেছে বিএনপি। আমি সেটা বলছি, একই সুরে কখনো মিলাই নাই। বিএনপি সংসদ নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে। আচ্ছা, আমি আপনার কথাতেই যদি থাকি, আপনার দাবি মতোই যদি একই দিনে ধরেন হলো, আমার দাবি নয় সেটা, আমি দাবি করছি না একই দিনে যদি বিএনপি এটা দাবি নয়, মেনে নেন, যদি বিএনপি একটা সমাধানের পথ, সমাধানের পথ হিসেবে ইফ ইউ এগ্রি যে সো কল রেফারেন্ডামটাও হলো, আবার পার্লামেন্টারি ইলেকশনটা হলো। রেফারেন্ডামটা বলছে যে রেফারেন্ডামের ইয়েস যদি জয়ী হয়, তাহলে যে পার্লামেন্টই হবে তার নাম কিন্তু পার্লামেন্ট হবে না,
সংবিধান নাম সংস্কার হবে পরিষদ। সংবিধান সংস্কার পরিষদ, সংস্কার বা সংবিধান বাস্তবায়ন না না, সংবিধান সংস্কার পরিষদ, এটা বিএনপির কথা নয়। এখানে বোধহয় একটা আমরা বোধহয় হোয়াটএভার, অর্থাৎ ইংরেজিতে বললে এটা দাঁড়ায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। হ্যাঁ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, বাংলা কি হবে এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। তো হোয়াট ইজ দ্য রোল অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার কাজটা কি? তার নামেই কিন্তু বোঝা যায় যে এরা আসলে মূলত একটা সংবিধান বানায়। এই বিষয়টাই তো বিএনপি তার স্ট্যান্ড এইটা ক্লিয়ার একটা করছে। সংবিধান বানায়। তাইলে এইটা যে বিএনপির এতকালের যে কথাবার্তা, তার যে হোল রেটোরিক্স এবং তার যে ন্যারেটিভ, এটা যে সেলফ কন্ট্রাডিক্টরি, এটা বুঝতে গেলে তো আর রকেট সায়েন্স জানা লাগে না। আপনি অন্যজনের কথাটা বিএনপির গাড়ে চাপিয়ে দিচ্ছেন। বিএনপি এই কথা কখনো বলেনি। বিএনপি কখনো বলেনি সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ যেটা দুটো পাশাপাশি চলবে, বিএনপি এই কথাটা কখনো বলেনি। বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে। এমন কথাও বিএনপির পক্ষ থেকে আসছে যখন গণভোট নিয়ে বিতর্ক হলো, আপনি গণভোটের বিষয়টাতে ধরে নিলেন না জয়যুক্ত হলো, তাহলে বিএনপি এটাও বলেছে আপনারা গণভোটকে হাইলাইট করছেন, যদি ব্রুট মেজরিটি বিএনপি পায় বা বিএনপির ইশতেহারে যদি জুলাই সনদের অনেক বিষয়টা উপস্থাপিত না হোক বা প্রতিস্থাপিত না হোক, এই বিষয়টা বিএনপির ইশতেহারে লেখা থাকে, তখন কি হবে? তো বিএনপি বারবার এই কথাটা বলতে চাচ্ছে, এখনও বলতে চাচ্ছে সংসদ সার্বভৌম, সংসদে সিদ্ধান্ত নেবে। এটা কি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, নাকি যেই বিষয়টা আইনি সনদের যেই বিষয়গুলো আছে, যখন প্রিকন্ডিশনটা থাকতেছে রেফারেন্ডামের রেজাল্ট, যখন এখানে তো পূর্ব শর্ত আছে, আমাকে একটু বলতে দেন। রেফারেন্ডামের রেজাল্ট, বিএনপি তো বলছে রেফারেন্ডামের রেজাল্ট যদি পজিটিভ হয়, পক্ষে হয়, ইয়েস হয়, হ্যাঁ হয়, তখন বিএনপি বাধ্য, সংসদ সদস্যরা বাধ্য জনগণের রায়কে সম্মান করে, ওই গণভোটের রায়কে সম্মান করে এটা সংবিধানে প্রতিস্থাপিত করা। বিএনপি এই বিষয়টা তো করতে চাচ্ছে। কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দেন আপনি যে 48টার মধ্যে আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝছি, এটা ভেরি ডিফিকাল্ট। এটা যদি অ্যাজ এ সিটিজেন আপনি যেটা বলছেন, এই কথাটি আসছে এখন 48টা, এটা তো জনগণের সঙ্গে একটা প্রতারণা বা জনগণকে একটা আমি এভাবে ব্ল্যাকমেইল করার মতো, কারণ অবস্থান থেকে বলতে বিএনপি পারছি তার না। পার্ট, কেন বিএনপি এরকম একটা বিষয়ে, এরকম বলতে একটা টেকনিক্যাল ইস্যুতে বিএনপি এগ্রি করে কিভাবে? এটা তো হতে পারে না আপনি জুলাই সনদের পক্ষে কি না। 48টার মধ্যে হয়তো 10টা আমি একমত হলাম, 20টা বিধিবদ্ধ হলাম। আপনি এই বিষয়টাই আমাকে যদি ভিন্ন মত, এটাই বলতে চাচ্ছেন, আমি বুঝছি। কিন্তু সবার উপর একটা বিষয়, যে কথাটা প্রথমেই বলছি আমি, কারণ এই নির্বাচনটা একটা স্বাভাবিক নির্বাচন হবে না, নির্বাচনের জন্য কম্প্রোমাইজ করতে হবে এই সরকার। আপনি এই সরকারটাও স্বাভাবিক সরকার নয়, একটা গণবিরোধী শক্তিকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে অন্তর্বর্তীকালীন একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা এখান থেকে দেশকে তো একটা রাইট ট্র্যাকে আনতে হবে। আমি যদি কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসবে, কোথায় দাড়ি বসবে, কোথায় কমা সেমিকোলন আমি শেষ করি, এগুলো নিয়ে যদি আমরা বিতর্ক করি, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনটা আরো দূরে চলে যাবে। তাহলে মেনে নেন নভেম্বরে এই বিষয়টা মাথায় রেখে মাথায় রেখে আমরা নির্বাচনটা করতে চাচ্ছি। আমি একজন মাঠ কর্মী হিসাবে আমি বিশ্বাস করি বা আমি অনুরোধ করব, বা এই তৃতীয় মাত্রা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব বিএনপির উপর আস্থা রাখার জন্য, কনফিডেন্স রাখার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সার্বভৌম সংসদ গঠন হলে যদি আল্লাহ বিএনপিকে পাওয়ারে আসার মতো শক্তি সঞ্চয় করতে পারে, এই ধরনের বিষয় যেগুলো জনগণের সাথে সম্পর্কিত নয়, এই বিষয়গুলো কখনো সংবিধানে প্রতিস্থাপিত হতে পারবে না। এই বিশ্বাসটা অতীতেও বিএনপি দিয়েছে, ভবিষ্যতেও বিএনপি দিয়ে। বিএনপি তো এমনও করেছে, ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপিকে ফেব্রুয়ারির ইলেকশনে ক্ষমতায় যেতে হবে। আমি এটাই বিএনপিতে ফেব্রুয়ারির ইলেকশনের সময় এমনও জানেন, ওই যে আছে না কবি নজরুলের বাসায় আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি, তো বিএনপি ফেব্রুয়ারির ইলেকশনে নিজে এসে বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট সাইন করেছে না, বিএনপির এমপিরা পাশ করেছে না, বিএনপি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টকে পার্লামেন্টারি ইলেকশনে পাশ করে। এই কথাকে এই জন্য বলতে চাচ্ছি, বিএনপি ব্রুট মেজরিটি পাওয়ার পর বিএনপি সেই দিন সেই ব্রুট মেজরিটিকে ব্যবহার করে
জনগণের চেতনা যখন কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে, যদিও বিএনপি ক্ষমতার সময় এটার বিপক্ষে বলেছিল, কিন্তু যেই মুহূর্তে যখন দেখেছে জনগণ এটার পক্ষে, বিএনপি ক্ষমতায় এসে অধিকাংশ সংসদ সদস্য যখন বিএনপি পেল, বিএনপিটা পাস করেছে, সেই জন্য আমি বলবো যে বিএনপির উপর বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য আমরা কখনো এই জনগণের মূল চেতনার সাথে কখনো অন্তরায় সৃষ্টি হব না, বাঁধা সৃষ্টি হব না, কিংবা এমন কোনো কাজ করা হবে না যেটা জনগণের মূল চেতনার পরিপন্থী। সেটা সংবিধান সংস্কার পরিষদ যেভাবে বলুক, জুলাই সনদ যেভাবে বলুক, 270 দিনের অটো প্রমোশন যেভাবে বলুক, যেটাই বলুক না কেন, আমাদের মূল লক্ষ্য, মূল টার্গেট জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে একটা ভোট হওয়া, এটাই। আমি বলতে চাই, এই যে গণভোট সাংবিধানিক আইনের এক ধরনের গর্ভপাত ঘটানোর চেষ্টা হচ্ছে এখানে, মিসক্যারেজ অফ কনস্টিটিউশনাল ল। অ্যাট দ্য সেম টাইম গ্রাম অঞ্চলে একটা কথা আছে, ধান গাছে তক্তা হয় না। এখন ধান গাছ দিয়ে যদি কেউ তক্তা বানানোর চেষ্টা করে, সেটা কোনোদিন হবে না, এবং যেটাই গণভোটের মধ্য দিয়ে করানোর চেষ্টা হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল সায়েন্স। আমি আপনার সাথে কিছু এবং আমি আপনাকে এটাও বলতে চাই যে আমাদের সংবিধান এবং বিচার ব্যবস্থা এটা কারো ল্যাবরেটরি সায়েন্স না, যে এখানে আমি ইচ্ছা মতো একটা ডক্টরিন দিয়ে দিলাম, দিয়ে একটা অ্যাসিড আর লিটমাস দিয়ে টেস্ট করলাম, হয়ে গেল, হবে না। আমার কাছে মনে হয়েছে যে পলিটিশিয়ানরা তো ফিল্ড টেস্ট করে। বাংলাদেশের ইয়াং জেনারেশন অতি সম্প্রতি ডাকসু, চাকসু, রাকসুতে ভোট দিয়েছে, সেই জাকসুতে ভোট দিয়েছে, সেই ভোটের ফল কিন্তু বিএনপির তরুণরা কিন্তু বিএনপির দিকে যায় নাই, কারণ এই তরুণরা হতাশ হয়েছে। যাদেরকে ভোট দিয়েছে আমি তাদেরকে সমর্থন করি না, কখনোই করি না, কিন্তু বাংলাদেশের মানুষ একটু মডারেট কিছু দেখতে চেয়েছিল ইয়াংরা, এবং সেই মডারেট জায়গায় মডারেট দায়িত্ব বিএনপি পালন করবে, সেটা সেই তরুণদের আশা ছিল। এবং এই ব্যারোমিটারগুলো আপনাকে আমলে নিতে হবে। আমি আপনার প্রতিপক্ষ হিসেবে বলছি না, বা আমি এখানে আলোচনার খাতিরে আলোচনাটা করছি না, আমি খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে কথাগুলো বলছি। আমার ভিন্ন রাজনৈতিক চিন্তা থাকতে পারে, আমি সেই জায়গায় আমার কাজটা আমি করব, কিন্তু আপনার জায়গায় আপনি আপনার কাজটা করবেন। তো সেই জায়গায় বাংলাদেশে যে উগ্র সাম্প্রদায়িক এবং এক ধরনের অতি ডান চিন্তার, ফার রাইট চিন্তার যে একটা উত্থান ঘটছে, এই রেসপন্সিবিলিটি কাউকে না কাউকে তো নিতে হবে। আমরা যদি একটা মডার্ন ডেমোক্রেটিক কান্ট্রি চাই, যেটা ধরেন একটা উন্নত ধাঁচের গণতন্ত্র হবে, একটা ইনক্লুসিভ, যেটা ইউনূস সাহেব বলেও থাকেন, কিন্তু সেটা কিভাবে হবে? উনি তো অপেরার সাথে পরিচিত, কিন্তু অপেরা যদি আপনি আমার ব্রাহ্মণবাড়িয়া কি বলে নবীনগর থানায় যদি অপেরার আয়োজন করেন, সেই অপেরা তো কেউ বুঝবে না। তো গণভোটের এই অপেরা তো আমাদের কাছে খুব আননোন, কারণ অপেরার যে সিম্ফনি এবং তার যে আপনার ক্লাসিক্স, উই ডু নট আন্ডারস্ট্যান্ড। আমি আরেকটু বলতে চাই আপনাকে, সেটা হলো যে পলিটিক্যাল কন্টামিনেশন বলে একটি কথা আছে। অন্তর্বর্তী সরকারের একটা কন্টামিনেশন হয়েছে বিএনপির উপরে, সেটা কি? যদি, তবে, কিন্তু। আমি শুনতে পাচ্ছি আপনার, আমার কথায় মনে কষ্ট নিয়ে না, আপনিও কিন্তু বলেছেন যে যদি ইলেকশনের জন্য সহায়ক হয় তবে আমরা তার সাথে আছি, এবং কিন্তু আমরা কিন্তু অনেক কিছুই মানব না, আমরা অনেক কিছু দেখব। এই যদি, তবে, কিন্তুর যে সংক্রমণ আমাদের সরকারি প্রেস নোট, অন্তর্বর্তী সরকারের বিধান এবং সমস্ত কিছুতে এটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। এই জায়গা থেকে আমাদের পরিত্রাণ দরকার বাংলাদেশকে বাঁচানোর জন্য। এই বিষয় আপনার শেষের কথা দিয়ে আমি বলতে চাই, এই জায়গা থেকে পরিত্রাণ দরকার। আপনি গণভোটের কথা বলছেন, আমি বারবার একই কথা বলছি, গণভোটের প্রতিপক্ষ কিংবা গণভোটের পক্ষ হিসাবে আপনি বিএনপিকে মনে করবেন না। আপনি যে বলছেন পরিত্রাণ চাই, আমরা চাই, পরিত্রাণ চাই বলেই পরিত্রাণ চাই বলেই দেশের, আপনি কে অপেরার সমর্থক ওই বিষয়ে আমি যেতে চাই না, আমি সেটা বলতেছি, আমি সেই বিষয়টা বলতে চাচ্ছি। বাংলাদেশে আপনার পটিয়াতে গিয়ে যদি জ্যাজ মিউজিক শোনানো হয়, আমি বিষয়টা হচ্ছে কে শোনাচ্ছে, কে শোনাতে চাচ্ছে, ওরা আমার পক্ষ কিংবা প্রতিপক্ষ কেউ নয়। ওই বিষয়, ওইটার আমি প্রতিবও নয়, ওটার আমি পক্ষও নয়। আমি যেই বিষয়টা বারবার আমার মাথায় যেটা খেলছে বা বিএনপির মাথায় খেলছে,
আপনি শেষের কথাটা আমরা পরিত্রাণ চাই, কিন্তু সেটাই গণভোট দিয়ে তো পরিত্রাণ হবে কি ভাই? গণভোটটা দিয়ে পরিত্রাণ হবে? ভাই বলতে দেন। আমি পরিত্রাণ চাই বলেই আমরা নিউক্লিয়াস মনে করেছি সার্বভৌম সংসদ নির্বাচন। সেটাকে মাথায় রেখে অনেকভাবে যেভাবে করতে হয় সেভাবে করতে হচ্ছে। যেমন আপনি বলছেন ডাকসু ইলেকশন, ওখানে জিতছে বিএনপি, জিততে পারে নাই। আপনি অতীতে ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন, আমি জানি। আমরাও একসময় সেগুয়াবারার ছবি রাখতাম টেবিলের সামনে, কিন্তু আবার বাইরে গিয়ে স্লোগান দিতাম, আনতে হলে শুভ দিন, দানের শেষে ভোট দিন। এটা যখন বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোর, তো অবশ্যই তাদের মতামতকে তাদের মতামতের প্রতি সম্মান রেখে বলবো, সেই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয় অতি ডান কিংবা অতি বাম। বাংলাদেশ এইভাবেই। কিন্তু আপনি এখানে আরেকটা প্রশ্ন, আপনি বলতে সুবিধা হবে, যেই কনটেক্সট এটা বলছেন আপনারা, সেই সময়টা আর এই সময়টা কিন্তু একেবারেই ভিন্ন। আজকে 4 কোটি নতুন ভোটার, তরুণ ভোটার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আপনি আগের দিনে সেই 70-এর আর 80-র দশকের হিসেব এখন কোন হবে নাকি? শুধু আপনার এই কথাটাও যদি মেনে নিই, তাহলে এই কথাটাও যদি আমি মেনে নিই, আমি ধরে নিলাম যে অধিকাংশ তরুণ এখন হয়তো অতি ডান কিংবা অতি বাম এই দিকে ঝুঁকে গেছে, বিএনপির মধ্যপন্থী রাজনীতি। নট এট অল। ব্যাপারটা হচ্ছে যে আপনারা তাদেরকে আকৃষ্ট করতে পারছেন না, বা আপনারা ফ্রাস্ট্রেটেড করেছেন তাদেরকে, যে আপনাদের যেই কাজটা করা দরকার ছিল আপনারা সেটা করেননি। সেটা তো আমরা পরীক্ষা দিতে চাই, সেই পরীক্ষা দিতে চাই বলেই তো আমরা নির্বাচন চাচ্ছি। তাহলে সুপ্রিম কোর্টে তো ইলেকশন দেন, সুপ্রিম কোর্টে তো ইলেকশন দিচ্ছে না, ক্ষমতায় আছে বিএনপি, তারা তো ইলেকশন দিচ্ছে না। আমরা সেই পরীক্ষা দিতে চাই বলেই আমরা ইলেকশন করতে চাচ্ছি, ইলেকশনে অংশগ্রহণ করতে চাচ্ছি। ইলেকশনে পরীক্ষা হোক, এটা আপনার কতও সত্যি হতে পারে, আবার কতও সত্যি হতে পারে। যারা নতুন 5 কোটি ভোটার হয়েছে, নতুন প্রজন্ম, ওরা কোন দিকে ঝুঁকছে, ওদের মনোভাব আমরা বুঝতে নাও পারতে পারি, বা আমরা মনে করি আমি বুঝছি আপনি বুঝছেন না, এরকম হতে পারে। কিন্তু সবার সারসংক্ষেপ কি? সবার সারসংক্ষেপ হচ্ছে একটি নির্বাচন, এবং সেই নির্বাচনকে মাথায় রেখে যেটা করা দরকার বিএনপি সেই বিষয়টাই করছে। আমি আপনাকে অনুরোধ করব, আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, বিএনপির কোন জায়গায় ফোকাস করছে, হাই ফোকাস করছে, বিএনপি কোনটাকে খুব সেন্সিটিভ পয়েন্ট হিসাবে নিয়েছে, বিএনপি কোনটাকে নিউক্লিয়াস হিসাবে নিয়েছে, সেই বিষয়টাকে টার্গেট করেন, এবং এই টার্গেট করেই বিএনপিকে বিচার করেন। যারা অনেকে, আমি জানি না, ওরা চাকসুতে জিতছে, ডাকসুতে জিতছে, ওরা আবার গণভোট মধ্যখানে এনে ওরা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে। আমি জানি না ওদের লক্ষ্য কী, ওরা কি করতে চাচ্ছে, বা আপনারা আবার বলছেন আমরা সরকারের পক্ষে কাজ করছি, মানে 2 দিক থেকে কথা বলছেন। আমাদের কথা 2 দিকে নয়, আমাদের কথা একদিকে। আমরা নির্বাচন চাই, যে কোনোভাবে জনগণ অংশগ্রহণ করতে পারে এরকম নির্বাচন চাই। তারপর সংসদ সিদ্ধান্ত নেবে কি ডানে যাবে না বামে যাবে, দেশে কি ওই যে শরিয়া শাসন কায়েম হবে, নাকি ওই মিশরের মতো সিসির শাসন কায়েম হবে, না মুরসির শাসন কায়েম হবে, সেটা তখন সিদ্ধান্ত নেবে। সবশেষে এটাই আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা অন্য বিষয়ের দিকে না তাকিয়ে, অন্যদিকে না গিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আপনাদের সামগ্রিক কার্যক্রমগুলো আবর্তিত হোক, এবং ঐকমত্য কমিশনে যেই বিষয়গুলো সবাই মিলে ঐকমত হয়েছে সেটাকে হাইলাইট করে আপনারা এগিয়ে যান। মধ্যে কিছু করতে চাইবেন, করতে চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে না, দেশের জন্য তো ভালো হবেই না, জনগণের জন্য ভালো হবে না। পানি অনেক দূর গড়িয়ে গেছে, এখনো সময় আছে একটা সুষ্ঠু নির্বাচন, সেটাই অনুরোধ। আমার কথা ভেরি ব্রিফ, ভেরি ক্লিয়ার। ফার্স্ট অফ অল, এই গভর্নমেন্ট তার ক্রেডিবিলিটি হারিয়েছে, একটা ইলেকশন করার মতো ক্রেডিবল যে সিচুয়েশন সেটা তার নাই। ইমিডিয়েটলি, যেটা আমাদের আগের প্র্যাকটিস, আরও বিশ্বাসযোগ্য, আরও কেপাবল লোকদেরকে দিয়ে নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করা উচিত, এবং ইলেকশন বিশ্বাসযোগ্য করার জন্য অল পার্টি কমিটি করে, অল অ্যাক্টিং পলিটিক্যাল পার্টি যাদের নিবন্ধন আছে তাদের নিয়ে বসে, যাদের ক্যাপাসিটি আছে তাদের নিয়ে বসে অল পার্টি কমিটি করে ইলেকশনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এই গভর্নমেন্ট একটা ইলেকশন করার জন্য যে ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা করার দরকার ছিল, পলিটিক্যাল ইউনিটি,
সেটা করতে পারেনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে কিনা সেটাও এবং অনেক ক্যাপাসিটি লস করছে। তো ফলে এই ক্যাপাসিটি প্রমাণ হয় কিন্তু কাজের মধ্য দিয়ে। আপনি দেখেন আমাদের সকল উপদেষ্টা তাদের ডিপার্টমেন্টগুলো দেখেন, কিন্তু আবার তারা যেটা চায় সেটা কিন্তু হয়ে যায়। তারা ডাকসু চেয়েছে, হয়ে গিয়েছে। তারা যদি সিরিয়াসলি গণভোট চায়, গণভোটও হয়ে যাবে, বিএনপি ঠেকাতে পারবে না এটা। এবং তারা যদি স্থানীয় সরকার নির্বাচন কয়দিন পরে চায়, সেটাও হয়ে যাবে। তো এই যে হয়ে যাওয়া, এই তো তারা জানে বিএনপির এই যে মুভমেন্টকে কিভাবে ডিফিউজ করতে হয়, এই যে মোমেন্টামকে কিভাবে ডিফিউজ আর করতে আবার হয়। কথার মূল টার্গেট কিন্তু একই। এই যে আমি বুঝতে পারছি না আপনি কোথায় অবস্থান করছেন। আই এম সরি, আপনি যেটাকে টার্গেট বাট করেছেন, আমি খুব ভেরি ক্লিয়ারলি বলেছি, আমার কথা ভেরি ক্লিয়ার। আপনি একভাবে বলছেন, আমি অন্যভাবে বলছি। ভেরি ক্লিয়ার, আমার কথা ভেরি ক্লিয়ার। গণভোট চলবে না এখানে, গণভোট দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এখানে একটা সার্বভৌম পার্লামেন্ট, ক্রেডিবল পার্লামেন্ট লাগবে। এবং বহির্বিশ্বে ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের ডোনার যারা পার্টনার, যারা আমার ডেভেলপমেন্ট পার্টনার, তাদের সবার কাছে ক্রেডিবল হতে হবে, যাদের অনুদানে দেশটা চলবে। আমাদের বিজনেস পার্টনার, গ্লোবাল বিজনেস কমিউনিটি, তাদের রিকগনিশন লাগবে এই নির্বাচনের জন্য। ডিপ্লোম্যাটিক কমিউনিটি, তাদের রিকগনিশন লাগবে। এই সমস্ত রিকগনিশন হলে পরেই, তার সঙ্গে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছেই, এত কিছু হলেই পরেই একটা অর্থনীতি বান্ধব, ব্যবসা বান্ধব, আপনার কূটনীতি বান্ধব একটা নির্বাচন আমাদের দেশে করা সম্ভব। এবং সেটার জন্য যেই ধরনের ক্যাপাসিটি সম্পন্ন সরকার আমাদের দরকার, সেটা ইনারা পারবেন না। এর জন্য একটা অল পার্টি পলিটিক্যাল কমিটি লাগবে। এবং পলিটিক্সের কাজটা পলিটিশিয়ানদেরকে করতে হবে। নন পলিটিক্যাল লোক, আউটসাইড অফ দ্য জুরিসডিকশন, তারা এটা এসে করতে পারবে না। এই জন্য গণভোট নো, একটা পার্লামেন্ট ইলেকশন ইয়েস, এবং তার আগে অল সর্ট অফ কনস্পিরেসি এবং আমাদের মিলিটারিকে বিতর্কিত করা, সেখানকার নিয়ে গুঞ্জন ছড়ানো, এগুলো বন্ধ করতে হবে। এবং এই যে উইচ হান্টিং, এগুলো বন্ধ করতে হবে। ঢালাও জেলে দেওয়া মানুষকে বন্ধ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এইগুলো হলো ফান্ডামেন্টাল জায়গা। এখানে তো বিএনপি কেন শীত দ্বারা উঁচু করে কথা বলতে পারছে না, এটাই হলো আমার কাছে আশ্চর্য লাগছে আর কি। আপনি যে কথাগুলো বলছেন, সে কথাগুলো যারা শোনার তারা শুনছে, এবং তাদের কতটুকু করা দরকার তারা অবশ্যই করা দরকার। আমি এটাকে দ্বিমত করছি না। আমি প্রথমেই বলছি, আপনি যেইটাকে টার্গেট মনে করেছেন, আমি সেটাকে টার্গেট, আমারও টার্গেট একই জায়গায়। আপনি হয়তো বিষয়টাকে খুব খোলামেলা বলছেন, আমি বিষয়টাকে এমনভাবে ব্যাখ্যা করতে চাই, কোনো হিপোক্রেটিস না হয়ে আমি বিষয়টাকে এমনভাবে ব্যাখ্যা করতে চাই, আমি চাচ্ছি ইলেকশন হোক। এখানে যেমন মনে করেন আপনি আরেকটা গভর্নমেন্ট আসুক, প্রত্যেকটা পার্টির সমন্বয়ে, আপনি যেভাবে খুব ইজিভাবে কথাটা বলেছেন, এটা জিল্লুভাইও জানে বা সবাই জানে, এটা খুব ইজি নয়, অনেক ডিফিকাল্ট। মানে আপনি এমনি একটা সরকার, এই সরকার সংবিধান সম্মত কিনা, কিংবা এই সরকার সংবিধানের নিরিখে সব কাজ করছে কিনা, অনেকগুলো বিতর্ক আছে। এই কারণে, কারণ এই সরকার অবশ্যই একটা স্বাভাবিক সরকার নয়, একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকারটা সৃষ্টি হয়েছে। সেই কারণে অনেকগুলো গঠনতান্ত্রিক লিমিটেশন থাকতে পারে। এই কারণেই আমরা চাচ্ছি এগুলো থেকে মুক্ত হয়ে অন্য সাইড ট্র্যাকের বিতর্ক, ডিবেটগুলো বাদ দিয়ে শুধু সব কিছু ইলেকশন কেন্দ্রিক হোক, দেশে ইলেকশন হোক। সেটার জন্য যেখানে যতটুকু কম্প্রোমাইজ করা দরকার, যদি কম্প্রোমাইজ শব্দটা ঠিক হবে কিনা জানি না, তবু আমি বলছি যতটুকু কম্প্রোমাইজ যেখানে করা দরকার সেখানে করে একটা সার্বভৌম সংসদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হোক। তখনই এই দেশে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে বলে বিশ্বাস। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং মিস্টার কাজী মোহাম্মদ শাহজাহান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ পাওয়ার জন্য। দর্শক, দেশ একটা ক্রস রোডের মধ্যে এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে পরিত্রাণের উপায় কি সেটা কেউই বলতে পারবেন না। এর দায় বিগত বা পতিত সরকারের যেমন, এর দায় বর্তমান সরকারের, এবং এর একটা বড় দায় বড় রাজনৈতিক দল হিসেবে যারা অতীতে ক্ষমতায় ছিলেন এবং যাবার স্বপ্ন দেখছেন বিএনপিকেও নিতে হবে। বাকি যে শক্তিগুলো বেশ ক্রিয়াশীল, আমি তাদেরকে খুব একটা বিবেচনার মধ্যে আনতে চাই না, কেননা ইতিমধ্যেই এই সরকার তাদের জন্য যে পরিবেশ তৈরি করে দিয়েছে, অনুকূল পরিবেশ, এই পরিবেশটা আসলে তারা কতখানি ডিজার্ভ করে, বা এই পরিবেশের মধ্য দিয়ে তারা যে সুবিধাগুলো আদায় করবার চেষ্টা করছে সেটা দেশের জন্য কতখানি কল্যাণকর আগামী দিনের জন্য, সেটা ইতিহাস নির্ধারণ করবে। কিন্তু মূল কথা যেটা, আমরা একটা নির্বাচন চাই। যা হয়েছে গত
13-14 মাসে এনাফ ইজ এনাফ, এবং এগুলো কোনোটাই শেষ পর্যন্ত কার্যকর হবে না, কোনোটাই শুভ ফল দিবে না। মন্দের ভালো হিসেবে একটা নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচনটা যেন একটা নির্বাচন, যে নির্বাচনের জন্য মানুষ গত 15 বছর সংগ্রাম করেছে, যে নির্বাচনের যে ধরনের নির্বাচনে মানুষ অতীতে ভোট দিতে পারেনি 14, 18, 24, সেরকম কোনো নির্বাচন নয়। একটা আন্তর্জাতিক মানসম্পন্ন বা মানসম্পন্ন ইলেকশন বলতে যা বোঝায় সেরকম একটা নির্বাচন আমরা চাই, এবং যত দ্রুত হোক। কিন্তু সেই সঙ্গে কথাও মাথায় রাখতে হবে যে এই সরকারের পক্ষে আসলে সেই নির্বাচন করা সম্ভব নয়। ইতিমধ্যে বহু ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে। তারা মুখে যত কথাই বলুন না কেন, সেগুলো বাগাড়ম্বর ছাড়া আর কিছুই হবে না। কেননা তারা প্রমাণ করেছেন তারা নিরপেক্ষ নয়, তারা প্রমাণ করেছেন যে তারা সক্ষমও নয় একটা নির্বাচন করবার জন্য, এবং তারা এটাও প্রমাণ করেছেন জাতীয় ঐকমত্য নয়, তারা আসলে অনৈক্য তৈরির কাজটাই প্রধানত করছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।